আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আহাদ মজুমদার চলে আসছি আবার তোমাদের সাথে। সো 14ই ফেব্রুয়ারির আগের দিন আসলাম, মনে একটা দুঃখ দুঃখ একটা ভাব ভাব আছে। 14 ফেব্রুয়ারির আগে আসলে ক্লাস নিতে হচ্ছে, যেখানে আমার ঘোরার কথা। সো প্যারা নাই, আমার 14 ফেব্রুয়ারি তোমাদের সাথেই হবে। আজকে তো 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। বাট 14ই ফেব্রুয়ারির যেসব ঘটনা তোমাদের সাথে শেয়ার করার কথা, আজকে আমরা সেগুলো শেয়ার করবো, প্যারা নাই। বাট তোমাদের সবার 14ই ফেব্রুয়ারি কেমন যাবে? তোমাদের সবাই আসলে 14 ফেব্রুয়ারি নিয়ে কি প্ল্যান? তোমাদের সবার আসলে বসন্ত নিয়ে কি প্ল্যান? তোমাদের সবার পড়ালেখা কেমন চলছে? সবকিছু লিখে জানাবা। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কয়েকজন আস্তাগফিরুল্লাহ মার্কা চ্যাট করতেছে, আমরা এগুলা থেকে দূরে থাকি। কেউ কেউ আছে নাকি স্যার? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, হুম, ভাইয়া আমার 14 ফেব্রুয়ারি সিঙ্গেল। আচ্ছা, তোমরা সবাই আমাকে একটু বলো তো, আমি তো 14 ফেব্রুয়ারি ঘুম থেকে উঠে, মানে 14 ফেব্রুয়ারি সারাদিন ঘুমাবো, আর নয়তো আরেকটা কাজ করতে পারি। ধরো যে ইট নিতে পারি, একটা ইট নিয়ে দাঁড়ায় থাকতে পারি, তারপর বাকিটা দেখা যাক। ভাই আপনাকে তো চিনি না ভাইয়া, আমার নাম হচ্ছে আহাদ মজুমদার। আমি তোমাদের সাথে একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের মনে হয়, বা দুইটা সম্ভবত। সো তোমরা অনেকে আমাকে না চিনার কথা, বাট ভাইয়ার প্রিভিয়াস ক্লাসটা যদি দেখে আসো, আশা করি তোমরা আমাকে চিনে যাবা। ভাইয়া পড়ালেখা ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। আরে আহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আহ আচ্ছা, ভাইয়া খুবই ভালো আছি, জোস। আহ আচ্ছা, সো তোমরা গত আমার গত ক্লাসটা কে কে করেছো? সবাই একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া আমার গত ক্লাসটা কে কে করেছো। আমার গত ক্লাসটা কে কে করেছো, সবাই একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম আহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া চ্যাম্পিয়ন্স লিগ দেখতে কাটাই দিব কালকে। আচ্ছা হ্যাঁ, দেখে কাটাই দাও। হারাম কাজে আমি নাই। হ্যাঁ, আমরা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমি আপনাকে ফার্স্ট দেখলাম ভাইয়া, সমস্যা নেই, আমাকে আরো কয়েকবার দেখবা। আমার বকবকানি তোমাদের আরো কয়েকদিন সহ্য করতে হবে, প্যারা নাই। আচ্ছা, অনেকেই দেখলাম করেছে আমার ক্লাসটা। আচ্ছা আচ্ছা, সো আমরা গত ক্লাসে কোথায় শেষ করেছিলাম মনে আছে? যে আমরা শেষ করেছিলাম হচ্ছে ডিএনএ তে, ঠিক না? ডিএনএ এর গঠন হতে শুরু করে যত কিছু আছে, একদম ডিএনএ নিয়ে সব পড়া শেষ। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আরএনএ থেকে, ডিএনএ এর পরের অংশ থেকে আমরা আরএনএ থেকে হচ্ছে চ্যাপ্টারটা শুরু করব। বুঝতে পারছো? আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে আরএনএ থেকে আমাদের যেই জেনেটিক ডিসঅর্ডার গুলো আছে তার আগ পর্যন্ত পড়া। ঠিক আছে? আরএনএ থেকে শুরু করে জিনগত যে রোগগুলো আছে সেই রোগগুলোর আগ পর্যন্ত এই ভিডিওতে শেষ করার হচ্ছে আমাদের টার্গেট। ওকে? আচ্ছা, তাহলে আমাদের সর্বপ্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আরএনএ। আরএনএ পড়ানোর আগে আমি কয়েকটা জিনিস রিক্যাপ করাই নিই। গত ক্লাসে আমি যা পড়াইছিলাম সেই জিনিসগুলো একটু হালকা পাতলা করে দেখায় তারপর আমি সামনে আগাই। হ্যাঁ, তাহলে তোমাদের অনেক কিছু হয়তোবা ভুলে গেছো, এই কারণে আমরা একটু রিক্যাপ করায় তারপর হচ্ছে আমরা সামনে যাচ্ছি। ওকে? আচ্ছা, সবাই ক্লাসে ঢোকার জন্য রেডি? সবাই কি ক্লাসে ঢোকার জন্য রেডি? সবাই কি ক্লাসে ঢোকার জন্য রেডি? সবাই একটু কমেন্ট করে জানাবা যে ক্লাসে ঢোকার জন্য তোমরা রেডি নাকি? 14 ফেব্রুয়ারি কি ভাইয়া? 14 ফেব্রুয়ারি হচ্ছে বুধবার। ভাইয়া বুধবার, 14 ফেব্রুয়ারি বুধবার। সবাই একটু কমেন্ট করে জানাবা যে ক্লাসের জন্য তোমরা রেডি নাকি?
ডিএনএ পড়ানো হয়নি ভাইয়া, আমাদের ডিএনএ গত ক্লাসে পড়ানো হয়ে গিয়েছে। তোমরা যারা গত ক্লাসটা করোনি তোমরা তোমরা রেকর্ডটা দেখে নিও, আজকে ডিএনএ আমি রিপিট করব না ভাইয়া, আমাদের তো শেষ করতে হবে না, এবং তোমাদের সেই জিনিসটা তো রেকর্ড করা আছে। সো তোমরা যারা করো নাই ক্লাসটা, তোমরা যারা গত ক্লাসটা করোনি সেই ক্লাসটা তোমরা রেকর্ড থেকে দেখে নিও। আজকে আমরা আরএনএ থেকে শুরু করি। আচ্ছা, ওকে, রেডি। সো আমরা শুরু করতেছি। আমি একটু গত ক্লাসের পড়াটা হালকা করে রিক্যাপ করে হালকার উপর ঝাপসা মাইরে তারপর আমি আরএনএতে ঢুকে যাইতেছি, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে আমাদের তিনটা জিনিস আমরা পড়ছিলাম না, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, আর আরেকটা হচ্ছে ফসফেট, ঠিক না? এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রথমে আইডিয়া নিছিলাম। আচ্ছা, পেন্টোজ সুগার মানে কি ছিল মনে আছে? যে পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বনের শর্করা। 5 কার্বনের শর্করাকে কি বলা হয়? 5 কার্বনের শর্করাকে বলা হয় পেন্টোজ সুগার, ঠিক না? এটা আমরা গত ক্লাসে শেষ করে আসছি। আচ্ছা, এখন আসো 5 কার্বনের যে শর্করাটা, পেন্টোজ সুগার বলা হয় 5 কার্বনের শর্করাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই পেন্টোজ সুগারটা দুই রকমের হইতে পারে। পেন্টোজ সুগারটা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। কি কি ভাইয়া? আমাদের রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ কি? রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ সুগারের উদাহরণ, বুঝতে পারছো? পেন্টোজ সুগারের যদি আমরা দুইটা উদাহরণ দেখি, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। কি কি ভাইয়া? রাইবোজ আর হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? আচ্ছা, আমরা রাইবোজ সুগারের যদি চিত্রটা দেখি, রাইবোজ সুগারের চিত্রটা দেখি, হ্যাঁ দেখো, যেহেতু এটা একটা 5 কার্বনের শর্করা, যেহেতু এটা একটা 5 কার্বনের শর্করা, তার মানে রাইবোজেও 5 কার্বন থাকবে, ডিঅক্সি রাইবোজেও 5 কার্বন থাকবে। খেয়াল করো, রাইবোজেও 5 কার্বন থাকবে, আবার ডিঅক্সি রাইবোজেও 5 কার্বন থাকবে। আমি বলছি কি, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ এই দুইটা জিনিস হচ্ছে পেন্টোজ সুগারের উদাহরণ। দুটো উদাহরণ, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো রাইবোজ যে সুগারটা আছে সেই সুগারের চিত্রটা আঁকলে কেমন হয়? চিত্রটা আঁকলে অনেকটা এমন হবে, দেখো ভাইয়া, সরি, এই যে অক্সিজেন থাকে, তার দুই পাশ থেকে এভাবে হাতগুলো দিতে হয়, এই যে এই যে এই যে, ঠিক আছে? রাইবোজ সুগারটা দেখতে অনেকটা কেমন দেখো, কর্নার গুলা দিয়ে কি বোঝায়? কার্বন বোঝায়। তাহলে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, ঠিক আছে? ভাইয়া সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আমরা পরে কথা বলবো, বাট আগে পড়াটা শেষ করি, পড়াটা শেষ করি। ভিডিও ক্লিয়ার না? কেন? ভিডিও তো ক্লিয়ার দেখাচ্ছি এখানে। তোমাদের কারো কি ভিডিওতে সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে? তোমাদের কারো কি ভিডিওতে সমস্যা হচ্ছে? তোমাদের কি কারো ভিডিওতে সমস্যা হচ্ছে দেখতে?
তোমরা অনেকে বলতে হচ্ছে ভাইয়া এই তিনটা কোথা থেকে আসছে? আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা এখন বুঝতেছো না, তার মানে তোমরা গত ক্লাস করো নাই। তোমরা যারা গত ক্লাস করে আসছো তারা এই জিনিসটা বুঝার কথা। যেহেতু তোমরা গত ক্লাস করো নাই, আজকের ক্লাসটা কন্টিনিউ করো, পরে গিয়ে তোমরা গত ক্লাসের ইয়াটা দেখে আসবা, যে এই আমাদের রেকর্ডটা থাকে সেই রেকর্ডটা দেখে আসবা। আচ্ছা, ভিডিওতে অনেকে সমস্যা দেখাচ্ছে, প্যারা নাই ভাইয়া, তাহলে একটু খবর নিচ্ছি। আচ্ছা, আমরা পড়তে থাকি, ভিডিও একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন ঠিক থাকার কথা তো, এখনো বলবে ঠিক নেই। ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার। পড়ি হ্যাঁ। সো আসো, রাইবোজটা কি ভাইয়া? রাইবোজ হচ্ছে, রাইবোজের মধ্যে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম, এই হচ্ছে আমাদের কার্বন গুলা। মানে আমরা তো বলছিলাম 5টা কার্বন থাকে, সো এই আমার 5টা কার্বন এইভাবে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 5টা কার্বনের মধ্যে খেয়াল করো, আমরা শুধু 2 নাম্বার কার্বনে ফোকাস করব। এই যে 2 নাম্বার কার্বন যেটা আছে, 2 নাম্বার কার্বনে ফোকাস করব। 2 নাম্বার কার্বনে নরমালি রাইবোজ সুগারের মধ্যে উপরে থাকবে H, নিচে থাকবে OH। রাইবোজ সুগারের মধ্যে কি থাকে? 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে উপরে H আর নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে OH। ওকে, এই জিনিসটা মনে রাখো। 2 নাম্বার কার্বনে উপরে হচ্ছে H, নিচে থাকবে হচ্ছে OH। এরপর দেখো, এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের রাইবোজ সুগার বোঝা শেষ। আমরা একটু ডিঅক্সি রাইবোজটা পড়ি। হ্যাঁ, দেখো ভাইয়া, ডিঅক্সি রাইবোজের মধ্যে দেখো, এখানে যেই তোমার ডি কথাটা আছে, ডি কথাটার মানে হচ্ছে নাই। ডি কথাটার মানে নাই, বা তুমি ডি কথাটাকে বলতে পারো ডিলিট। ডি কথাটা কোথা থেকে আসছে? ধরে নাও যে ডিলিট থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপর অক্সি কথাটা আসছে হচ্ছে অক্সিজেন থেকে। খেয়াল করো, অক্সি কথাটা আসছে কোথা থেকে? অক্সিজেন থেকে। আর রাইবোজ মানে তো আমরা একটু আগে এই যে রাইবোজটা পড়লাম না, এই রাইবোজটা হচ্ছে সেই রাইবোজ। ঠিক আছে? তাহলে দেখো, ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ কথাটার মানে কি দাঁড়ায়? দেখো ভাইয়া, যে রাইবোজে অক্সিজেন ডিলেট হয়ে গেছে তাকে কি বলা হবে? ডিঅক্সি রাইবোজ। যে রাইবোজে অক্সিজেনটা ডিলিট হয়ে গেছে তাকে বলা হবে কি? ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, অক্সিজেন কোথা থেকে ডিলিট হয়েছে? মনে রাখবা, অক্সিজেনটা 2 নাম্বার যে কার্বনটা আছে, সে 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা কি করছে? 2 নাম্বার কার্বনে যে অক্সিজেনটা থাকে, সে অক্সিজেনটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? অক্সিজেনটা ডিলিট হয়ে গেছে, 2 নাম্বার কার্বনে যে অক্সিজেনটা আছে, সে অক্সিজেনটা ডিলিট হয়ে গেছে। খেয়াল করো, তাহলে আমরা যদি ফিগারটা আঁকতে চাই, ফিগারটা দেখতে কেমন হবে খেয়াল করো তো। এই ধরো যে আমাদের অক্সিজেন, এই হচ্ছে আমাদের কার্বনগুলা। ঠিক আছে? আমরা যদি নাম্বারিং করি, নাম্বারিং করলে এটা হচ্ছে 1 প্রাইম, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ওকে, আচ্ছা, এখন দেখো যে 2 নাম্বার কার্বনে রাইবোজে কি থাকে? উপরে হাইড্রোজেন, নিচে থাকে হচ্ছে OH। কিন্তু ডিঅক্সি রাইবোজ যদি আঁকি, দেখো উপরে হাইড্রোজেন দিলাম, কিন্তু কথাটার মধ্যে কি আছে দেখো তো? অক্সিজেন ডিলিট হয়ে গেছে। কোথা থেকে ডিলিট হয়েছে? 2 নাম্বার কার্বন থেকে। 2 নাম্বার কার্বন থেকে। ঠিক আছে? তাহলে 2 নাম্বার কার্বন থেকে ডিলিট হয়ে গেলে দেখো নিচে ছিল এটার ক্ষেত্রে OH, বাট অক্সিজেনটা চলে গেলে কি থাকে? শুধুমাত্র H থাকে। ঠিক আছে? সো 2 নাম্বার কার্বনের জন্য উপরে H, নিচে OH থাকে। কার ক্ষেত্রে? ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে। ঠিক আছে? এগুলো আমি গত ক্লাসে সব পড়ে আসছি, ফাইন, আমি আর এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। নাইট্রোজেন বেস হিসেবে কি কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই 5টা থাকে। ওকে, আর ফসফেট মানে তো আমরা ফসফেটকে আমরা এই যে পি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা,
যাই হোক সবাই ভাইয়া কোথায় পড়েন? ভাইয়া আমি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ি, ঠিক আছে? ভাই হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ি। আচ্ছা দেখো, তাহলে আমরা আরএনএটা পড়তেছিলাম, ঠিক আছে? সো আমাদের যে নাইট্রোজেন ইয়াগুলা ছিল, নিউক্লিক অ্যাসিড 2 ধরনের ছিল, ঠিক না? নিউক্লিক অ্যাসিড ছিল হচ্ছে 2 ধরনের, একটা ছিল ডিএনএ, একটা ছিল আরএনএ। গত ক্লাসে আমরা এগুলো পড়ে আসছি, ডিএনএ আর আরএনএ। ওকে, আচ্ছা আমরা গত ক্লাসে ডিএনএ পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা আরএনএ থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, আমরা যে এতক্ষণ 3টা জিনিস পড়লাম, যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ, ঠিক আছে, নাইট্রোজেন বেজ আর হচ্ছে ফসফেট, এই 3টা জিনিস, ঠিক আছে? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ আর হচ্ছে ফসফেট, এই 3টা জিনিস যে পড়লাম, এই 3টা জিনিস নিয়ে আসলে আমাদের ডিএনএ আরএনএটা গঠিত। তার মানে একটা ডিএনএ এর ভিতরে কি পাবো? পেন্টোজ সুগারই পাবো, নাইট্রোজেন বেজ পাবো, আর কি ফসফেট পাবো, এই 3টা জিনিস পাবো। ঠিক সেম ভাবে আরএনএ এর মধ্যেও কি থাকবে? নাইট্রোজেন বেজ, পেন্টোজ সুগার আর হচ্ছে কি ফসফেট। ওকে, আচ্ছা এখন দেখো ডিএনএ এর মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম, ঠিক না? দেখো ডিএনএ এর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা ছিল হচ্ছে ডিএনএ এর ফুল মিনিং, ঠিক আছে? ডিএনএ এর ফুল মিনিং ছিল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল মিনিং কি? আরএনএ এর ফুল মিনিং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে আরএনএ এর ফুল মিনিং কি ভাইয়া? রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন দেখো ডিএনএ এর ফুল মিনিং এর মধ্যে প্রথম অক্ষরটা কি দেখো তো? ডিঅক্সিরাইবো, ঠিক না? ডিঅক্সিরাইবো, তার মানে কি নামটার মধ্যে কি আছে? ডিঅক্সিরাইবো নামটা কি ডিঅক্সিরাইবোজের সাথে কানেক্টেড না? দেখো তো কাছাকাছি না? কার মতো কাছাকাছি? ডিঅক্সিরাইবোজ, এই নামটার কাছাকাছি হচ্ছে ডিঅক্সিরাইবো, ঠিক আছে? তাহলে দেখো ডিএনএ তে আমাদের পেন্টোজ সুগার হিসেবে কি থাকবে? পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ তে থাকবে কি? পেন্টোজ সুগার হিসেবে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ তে কি থাকবে? আরএনএ তে থাকবে হচ্ছে রাইবোজ সুগার, ঠিক আছে? আরএনএ তে থাকবে হচ্ছে রাইবোজ সুগার, আর ডিএনএ তে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, তাহলে এখন আসো যে আমাদের যে নাইট্রোজেন বেসগুলো থাকে, সেই নাইট্রোজেন বেসগুলো কি কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন, এই 5টা থাকে, ঠিক না? ডিএনএ এর মধ্যে আমাদের নাইট্রোজেন বেস হিসেবে থাকবে হচ্ছে এডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, আর হচ্ছে থাইমিন থাকবে, ঠিক আছে? নাইট্রোজেন বেস হিসেবে কি কি থাকবে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টা জিনিস থাকবে কোথায়? ডিএনএ তে। আর আরএনএ তে কি থাকবে? এডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, আর এই যে থাইমিনটা আছে না, এই থাইমিনের বদলে থাকবে হচ্ছে ইউরাসিন। তাহলে আরএনএ তে থাকবে হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি ইউরাসিল, থাইমিনটা থাকবে না, ঠিক আছে? থাইমিনের বদলে ইউরাসিল থাকবে। ফাইন, এরপর আসো এই যে দুইটা স্ট্রেন গেল, ঠিক না? এই যে দুইটা আমাদের পার্থক্য গেল ডিএনএ আরএনএ। এখন আসো আমাদের ডিএনএটা কি ছিল মনে আছে? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক ছিল। ডিএনএটা ছিল হচ্ছে দ্বিসূত্রক। ওকে, ডিএনএ এর ফিগারটা দেখতে অনেকটা এমন ছিল, দেখো ডিএনএ এর ফিগারটা দেখতে অনেকটা এমন ছিল, ঠিক না? এই ছিল ডিএনএ। বাট আরএনএ এর ফিগারটা দেখতে অনেকটা এমন, দেখো এখানে একটা সুতা, এটা আরেকটা সুতা। তাহলে এই যে দুইটা সুতা, এই দুইটা সুতা থাকার কারণে আমরা ডিএনএ কে বলছি হচ্ছে দ্বিসূত্রক। আর আরএনএ এর মধ্যে দেখো তো একটা মাত্র সুতা, ঠিক না? একটা মাত্র সুতা, এই কারণে আরএনএটা কি? এক সূত্রক। সূত্রক মানে কি? সূত্রক মানে সুতা। আরএনএটা হচ্ছে এক সূত্রক, ডিএনএটা হচ্ছে কি? দ্বিসূত্রক।
ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএটা কি এক সূত্রক, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসো আমরা একটা আরএনএ এর ইয়াগুলা পড়ি। দেখো আরএনএ এর ফুল মিনিং কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকে, একটু আগে যে রাইবোজ সুগারের কথা বললাম। ফসফেট থাকে, অজৈব ফসফেট, এবং নাইট্রোজেন বেস মানে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এটা তো একটু আগে পরে আসছি, ঠিক আছে? আগের স্লাইড প্লিজ। এই আগের স্লাইড বলতে বলতে শেষ। দেখো এই আগের স্লাইডটা দেখো। ভাইয়া আপনি আগের স্লাইড প্লিজ। এই যে তোমাদের আগের স্লাইড, ঠিক আছে? ভাইয়া ডিএনএ এর ফুল ফিগারটা একটু এঁকে দেখাবেন। ভাইয়া এটা গত ক্লাসে আঁকা হইছে, তোমরা অনেকেই গত ক্লাসটা করো নাই, এই কারণে তোমাদের এত কোশ্চেন। তোমরা গত ক্লাসটা করে আসবা, আসার পর এরপর বলে যে ভাই কোনো সমস্যা আছে নাকি। গত ক্লাস না করে এসে বলে যে এখানে সমস্যা। গত ক্লাসে করে আসবা এবং সেইখানে তোমরা ডিএনএ এর ফিগারটা দেখবা, ওইখানে আমি যেভাবে যেভাবে আঁকাই দিছি সেভাবে তোমরা দেখবা। ভাইয়া স্ক্রিন ক্লিয়ার না? স্ক্রিন আমাদের এখানে ক্লিয়ার হওয়ার কথা, এতক্ষণ তো স্ক্রিন ক্লিয়ারই ছিল। ভাইয়া ডিএনএ আর আরএনএ তে সব নাইট্রোজেন বেস একই, শুধুমাত্র থায়ামিনের বদলে ইউরাসিল। ইয়েস, শুধুমাত্র থায়ামিনের বদলে ইউরাসিল থাকবে। স্ক্রিন ক্লিয়ার না থাকার ব্যাপারটা আমরা দেখতেছি, হ্যাঁ তোমরা প্যারা নাই, বাট এখান থেকে যারা জিনিসগুলো তোলার কথা তুলে ফেলো। আচ্ছা, এরপরে স্লাইড, এই যে এটা। ওকে, এরপর আসো যে আমরা এই যে যেটা পড়তেছিলাম আরএনএ, হ্যাঁ? তাহলে এখন আসো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। এখন ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, বাট আরএনএটা কয় সূত্রকের? আরএনএ হচ্ছে এক সূত্রকের, একটা মাত্র সূত্রক, ঠিক আছে? আরএনএ কিভাবে আঁকবো? ভাই আপনাদের আরএনএ আঁকা লাগবে না, আপনার আরএনএ আঁকা লাগবে না, আপনি আগে আরএনএ নিয়ে জানেন, পরে আঁকেন। ওকে, আচ্ছা, এখন আসেন যে মানে আমাদের যে নিউক্লিক অ্যাসিড গুলো থাকে, সেই নিউক্লিক অ্যাসিড গুলোর মধ্যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায় আর আরএনএ পাওয়া যায়। ওকে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, কিছু কিছু ভাইরাস তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ থাকে, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র আরএনএ পাওয়া যায়। ঠিক আছে, কি বলছি? কিছু 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 ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ পাওয়া যায়, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র আরএনএ পাওয়া যায়। যাদের ক্ষেত্রে ডিএনএ পাওয়া যায় তাদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস, যাদের ক্ষেত্রে আরএনএ পাওয়া যায় তাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই কথাটা এখানে লেখা আছে, দেখো আরএনএ ভাইরাসের ক্ষেত্রে ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। ওকে, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ উপস্থিত। এই যে দেখো, যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় কি, মানে যেসব ভাইরাসগুলো ডিএনএ, যেসব ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে তাদের হচ্ছে আরএনএ থাকবে না, যাদের ক্ষেত্রে আরএনএ থাকবে তাদের ক্ষেত্রে ডিএনএ থাকবে না, মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, যে কোনো একটা হবে, হয় ডিএনএ থাকবে আর নয়তো আরএনএ থাকবে। যদি ডিএনএ থাকে তাকে বলা হবে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে হচ্ছে আরএনএ ভাইরাস। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো এই যে আরএনএ ভাইরাস গুলোর নাম পড়া লাগবে তোমাদের। আরএনএ ভাইরাস হচ্ছে একটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এই নামটা এমসিকিউ তে আসবে। ঠিক আছে, আরএনএ ভাইরাস হিসেবে কোনটা থাকে? টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। পলিনিউক্লিওটাইড সূত্র মানে কি ভাইয়া? পলিনিউক্লিওটাইড জিনিসটা কি? এটা আমি গত ক্লাসে দেখে আসছি রে বাবা, গত ক্লাসে করে আসো। আচ্ছা, এখন আসো যে আরএনএ ভাইরাস, আরএনএ নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বললাম। আরএনএ এর মধ্যে জাস্ট এইটুকুই জানবা,
যেটা হচ্ছে এক সূত্রক, এবং সেটা হচ্ছে তোমার এখানে রাইবোজ সুগার থাকবে, এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই থাইমিনের বদলে ইউরাসিল থাকবে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে এক সূত্র। এরপর আসো জিন। ওকে, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে মেইন পড়াটা শুরু হবে আজকে আমাদের, মেইন পড়া জিন। ওকে, খেয়াল করো। দেখো ভাইয়া, জিন জিনিসটা কি দেখো। ধরো এটা হচ্ছে আমাদের কোন একটা ডিএনএ, ঠিক আছে? এটা হচ্ছে ধরো কোন একটা ডিএনএ। ডিএনএ এর মধ্যে আমাদের নাইট্রোজেন বেস গুলো এইভাবে থাকে, ঠিক না? এই যে এইভাবে নাইট্রোজেন বেস গুলো থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, এভাবে নাইট্রোজেন বেস গুলো থাকে, ঠিক না? এই যে এইভাবে নাইট্রোজেন বেস গুলা ডিএনএ এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, এই যে আমরা যে কালা, সাদা, ধলা, হ্যাঁ, ফর্সা, তারপর হচ্ছে তোমাদের চুল কোকড়া, চুল সোজা, আবার ধরো যে চোখের রং নীল, কালো, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে বৈশিষ্ট্যগুলা মনে রাখবা, এই যে আমাদের প্রত্যেকটা যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য, এই যে আমাদের যত ধরনের বৈশিষ্ট্য আছে, চুল হইতে শুরু করে একদম নখ পর্যন্ত, সব বৈশিষ্ট্য থাকবে হচ্ছে ডিএনএটার ভেতরে। কার ভেতরে থাকবে? ডিএনএ এর ভেতরে। এই যে একটা ডিএনএ আছে, এই ডিএনএটার থেকে আমাদের যত ধরনের বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্য কোথায় পাওয়া যাবে? এই ডিএনএটার ভেতর থেকে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আসলে বৈশিষ্ট্যগুলো কিভাবে থাকে একটা ডিএনএ এর মধ্যে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার লাইব্রেরিতে যেমন বইগুলো সাজানো থাকে না, লাইব্রেরিতে যেমন বইগুলো সাজানো থাকে। দেখো আমি আগে একটা কথা বলি, ঠিক আছে? ভাইয়া অনেক গল্প করি, আমি অনেক কথা বলি স্টুডেন্টদের সাথে, বাট আমরা পড়ার টাইমে কোনো কথা বলবো না। আমি তোমাদের সাথে অনেক আজকে গল্প বলবো, বাট ভাইয়া এই জিনিসগুলো পড়ে তারপর ভাইয়া গল্প করব, ঠিক আছে? কারণ ভাইয়া তোমরা তো এখানে আসছো শিখতে হবে তো, বুঝো নাই? তোমাদের সাথে একটু রুড হচ্ছি, বাট আমার আসলে করার কিছু নাই, কারণ তোমরা অনেকে অযাচিত কোশ্চেন করতেছো যে ভাইয়া এই জিনিসটা কি, ওইটা কি, কারণ এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছি। ওকে, সো ভাইয়া গল্প করবো, অবশ্যই গল্প করবো, এবং মেডিকেলের অনেক গল্প আজকে শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু আগে পড়ালেখা করে তারপর আমরা দেখবো যে অনেক গল্প করতেছি ভাই ব্রাদার হিসেবে, ঠিক আছে? ওকে, ভাই ব্রাদার হিসেবে। এবং ডিএনএ নিয়ে একটা কাহিনী বলি। দেখো ডিএনএটা হচ্ছে কি, মানে মানুষের যে ডিএনএটা থাকে না, মানুষের ডিএনএর সাথে একটা শিম্পাঞ্জির ডিএনএ এর 98% মিল পাওয়া যায়। বুঝতে পারছো? মানুষের ডিএনএ এর সাথে একটা শিম্পাঞ্জির ডিএনএ এর 98% মিলই পাওয়া যায়। তার মানে কি বলা যায়? তোমরা সবাই শিম্পাঞ্জি না? ওকে, এই যে 2 থেকে 3% যে অমিলটা, সেই অমিলের কারণে তুমি হচ্ছে মানুষ, ও হচ্ছে শিম্পাঞ্জি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো যে জিন জিনিসটা কি তাহলে? জিন হচ্ছে, আমি যেটা বলতেছিলাম, যে আমাদের যত ধরনের বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যগুলো কার মধ্যে থাকবে? ডিএনএ এর মধ্যে থাকবে, ঠিক আছে? এখন ডিএনএ এর মধ্যে কিভাবে থাকবে? সাজানো থাকবে, একটার পর একটা সাজানো থাকবে। কিভাবে সাজানো থাকবে দেখো, ধরো যে এইটুকু অংশের মধ্যে একটা বৈশিষ্ট্য, এইটুকু অংশের মধ্যে ধরো যে আরেকটা বৈশিষ্ট্য, এইটুকু অংশ ধরো যে আরেকটা বৈশিষ্ট্য, এইটুকু অংশ ধরো আরেকটা বৈশিষ্ট্য, এইটুকু অংশ ধরো যে আরেকটা বৈশিষ্ট্য। তার মানে কি বৈশিষ্ট্যগুলো একটা ডিএনএ এর মধ্যে এইভাবে খন্ড খন্ড আকারে সাজানো থাকে, ঠিক আছে? এই হচ্ছে একটা খন্ড, আবার দেখো এই হচ্ছে আরেকটা খন্ড, এই হচ্ছে আরেকটা খন্ড, এই হচ্ছে আরেকটা খন্ড। এভাবে কি থাকবে? ডিএনএ গুলা খন্ড খন্ড আকারে ডিএনএ এর মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ঠিক আছে? দেখো এখানে যে বৈশিষ্ট্যটা ধরে নাও, এটা হচ্ছে মানুষের লম্বা হওয়ার জন্য বৈশিষ্ট্য। এখানে যে বৈশিষ্ট্যটা ধরে নাও তোমার চোখ কালো হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে থাকে।
এখানে যে বৈশিষ্ট্যটা ধরে নাও এটা হচ্ছে তুমি যে তোমার যে ইয়াগুলো গায়ের রং, ঠিক আছে, গায়ের রঙের ধরো যে এখানে বৈশিষ্ট্যটা আছে। এভাবে কি দেখবে একটার পর একটা বৈশিষ্ট্য ডিএনএ এর মধ্যে সাজানো থাকে, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে ডিএনএ এর একটা খণ্ড, এটা হচ্ছে ডিএনএ এর একটা খণ্ড, এটা হচ্ছে ডিএনএ এর একটা খণ্ড, এটা হচ্ছে ডিএনএ এর একটা খণ্ড। তার মানে এক একটা খণ্ড এক একটা বৈশিষ্ট্য বহন করতেছে, ঠিক আছে। এক একটা খণ্ড এক একটা বৈশিষ্ট্য বহন করতেছে। তাহলে এই এক একটা খণ্ডকে আমরা বলবো হচ্ছে জিন। কি বলবো? জিন। বুঝতে পারছো? তাহলে জিন জিনিসটা কি? জিন হচ্ছে ডিএনএ এর একটা খণ্ডিত অংশ, যে খণ্ডিত অংশটা হচ্ছে আমাদের কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। বুঝতে পারছো? তাহলে জিন হচ্ছে একটা নির্দিষ্ট মানে ডিএনএ এর একটা খণ্ড, একটা খণ্ডাংশ, যেই খণ্ডাংশটা কি করবে আমাদের কোন একটা বৈশিষ্ট্য বহন করবে। এটা হইতে পারে তুমি যে ছিল সারাদিন, এটার একটা বৈশিষ্ট্য, অথবা তুমি যে সারাদিন বাইরে বাইরে থাকো, এটার একটা বৈশিষ্ট্য, অথবা তুমি ধরো যে তোমার দাঁতগুলা কালো, এই একটা বৈশিষ্ট্য হইতে পারে। মানে যত ধরনের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে? জিনের মধ্যে, ডিএনএ এর মধ্যে, জিনের মধ্যে থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে এক একটা খণ্ড, এই খণ্ডাংশগুলোকে কি বলবো? জিন বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা আরো কয়েকটা জিনিস পড়ি, ঠিক আছে। জিন তো বুঝলাম, এরপর আসো ধরো হচ্ছে এই হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কিন্তু ভাই ডিএনএ গুলো থাকে। ক্রোমোজোমের মধ্যে এই যে এভাবে ডিএনএ গুলা থাকে, ওকে। একটা ক্রোমোজোমের মধ্যে এইভাবে ডিএনএ গুলো থাকে। এখন ধরে নাও যে একটা ডিএনএ এর এই যে ক্রোমোজোমের এইটুকু অংশে কোন একটা জিন আছে, ধরো যে লম্বা হওয়ার জিন আছে, ঠিক আছে, কোন একটা লম্বা হওয়ার জিন আছে। এবার বুঝো, আমরা লোকাস ওয়ার্ডটা এখন বুঝবো। কি কি বুঝবো? লোকাস। লোকাস কথাটা আসছে হচ্ছে লোকেশন থেকে। কোথা থেকে? লোকেশন। লোকেশন মানে কি? লোকেশন মানে হচ্ছে অবস্থান, ঠিক আছে। লোকাস কথাটা আসছে লোকেশন থেকে। লোকেশন কথাটার মানে কি? অবস্থান, ওকে। তাহলে এটা কিসের অবস্থান ভাইয়া? একটা ক্রোমোজোমের মধ্যে একটা জিন যেখানে অবস্থান করে সেই অংশটাকে বলা হয় লোকাস। বুঝতে পারছো? একটা ক্রোমোজোমের মধ্যে একটা জিন যেই অংশ অবস্থান করে তাকে বলা হয় কি? লোকাস। তাহলে দেখো এই ক্রোমোজোমের মধ্যে আমাদের লম্বা হওয়ার জিনটা এখানে অবস্থান করতেছে, এই যে খণ্ডটাতে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? লম্বা হওয়ার জিনের লোকাস, ঠিক আছে। তাহলে লোকাস কথাটা আশা করি বুঝতে পারছো। এই যে লোকাস কথাটা এখানে আছে, ওকে। দেখো ক্রোমোজোমে যে স্থানে একটা জিন অবস্থান করে তাকে কি বলা হবে? লোকাস, ওকে। সো লোকাসটা আশা করি পারবা। এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, ঠিক আছে। দেখো ভাইয়া, একটা ইন্টারেস্টিং টপিক পড়বো। এই টপিকটা একটু মন দিয়ে বুঝবা, হ্যাঁ। এই টপিকটা একটু মন দিয়ে বুঝবা। আচ্ছা, সবাইকে এইটুকু বুঝছো ভাইয়া? সবাইকে এইটুকু বুঝছো? সবাই যদি বুঝে থাকো তাহলে একটু ইয়েস লিখে জানাবা। আচ্ছা, আচ্ছা, তোমাদেরকে ফাঁকে দিয়ে একটা জিনিস বলি, হ্যাঁ। তোমাদের আচ্ছা, তোমাদের এখানে কাদের বাড়ি হচ্ছে কুমিল্লায়?
কাদের বাড়ি হচ্ছে কুমিল্লায়? কুমিল্লার কে কেছো? আমি কিন্তু কুমিল্লার ছেলে। আচ্ছা, তো এখন যে জিনিসটা আসলে বলতে নিছিলাম সেটা হচ্ছে কি, ভাইয়া মানে তোমরা এখানে বাবা মার হাতে মানে মাইর খেয়েছো কে কে রেজাল্টের জন্য? বাবা মার হাতে কারা কারা মাইর খেয়েছো? কারা কারা বাবা মার হাতে মাইর খেয়েছো রেজাল্টের জন্য? আহ আচ্ছা, রাজিয়া সুলতানার বাড়ি হচ্ছে চাঁদপুর, আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আচ্ছা, সো তোমরা তোমরা কারা কারা মাইর খেয়েছো বাবা মার হাতে? আচ্ছা, ভাই একবার মাইর খেয়েছি, বুঝছো? ব্যাপারটা হচ্ছে কি, আমি ব্যাপারটা শেয়ার করি তোমাদের সাথে। মানে ক্লাস তখন প্রবাবলি আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি সম্ভবত, নাকি ক্লাস 9 সম্ভবত, হ্যাঁ ক্লাস 9-এ, বুঝছো? তো ক্লাস 9-এ, না ক্লাস 9 না, ক্লাস 6-এ, ক্লাস 6-এ, ঠিক আছে, ক্লাস 6-এ, ক্লাস 6-এ হচ্ছে আমি ইবনে তাইমিয়া স্কুলে ভর্তি হই। ইবনে তাইমিয়া নামে একটা স্কুল আছে, এই ইবনে তাইমিয়া স্কুলে আমি ক্লাস 6-এ ভর্তি হই, ঠিক আছে? এখন ক্লাস 6-এ আমি যখন ভর্তি হই, আমার ভর্তির রোল ছিল হচ্ছে 57, বুঝতে পারছো? 57 ছিল আমার রোল। আচ্ছা, তাহলে 57 যখন আমি ক্লাস 7-এ উঠি, 7-এ তো আমাদের 6 থেকে 7-এ ওঠার সময় তো একটা বার্ষিক পরীক্ষা হয়, ঠিক না? তো সেই বার্ষিক পরীক্ষায় আমার রোল 57 ছিল আগে, সেই 57 থেকে হয়েছে হচ্ছে 32, ঠিক আছে, মানে মোটামুটি 25 ঘর আগাইলাম। মানে মিডিয়াম ক্যালিবারের স্টুডেন্ট, যেটা হচ্ছে তোমার, যদি আমি খুব ভালো ক্যালিবারের স্টুডেন্ট হইতাম তাহলে হচ্ছে আমি একদম ফার্স্ট সেকেন্ড হয়ে যেতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 57 ছিল, হয়েছে 32। তো আমি এই রেজাল্টের যে রেজাল্ট শিটটা ছিল, সেই রেজাল্ট শিটটা আমি আম্মুকে দিলাম, এই যে এভাবে দিলাম। দেওয়ার পরে আম্মু রেজাল্টের দিকে তাকায় কিছুই বলে না, বুঝছো? এই যে এভাবে মানে খুবই ইয়ে করতেছে যে হ্যাঁ খুবই ভালো, এই সেই, অনেক মানে ভেতরে যে কি ছিল এটা তো আমি বুঝি নাই। তো আমি রেজাল্ট শিটটা দিছি, দেওয়ার আমি তো স্কুল থেকে আসছি ধরো যে 12:30 1টার দিকে। তো আমি রেজাল্ট শিটটা দিয়ে তারপর আমি গোসল করে ভাত খাইতে বসছি, ঠিক আছে? ভাত খেতে বসছি, আমি তো ভাত খাচ্ছি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি, হঠাৎ করে, বুঝছো, আম্মু বলে আহাদ একটু এদিকে আয় তো। তারপর আমি গেলাম আম্মুর কাছে, সহজ সরল মনে মা কি ডাকছে। এই যে মা ছিল এইভাবে, বুঝছো, এই যে এভাবে ছিল, পেছনে যে একটা ঝাড়ু এটা আমি জানতাম না। আমি করলাম কি, সামনে গেলাম, গিয়ে এইভাবে দাঁড়ায় ছিলাম, বলে বলো। তারপর বাকিটা আমি আর না বলি, বুঝতে পারছো? মানে ঝাড়ু দিয়ে এমন পিটাইছে, একদম ঝাড়ু টাড়ু তো ভাঙছে, ঝাড়ু ভাঙে এরপর তোমার ওই যে কি বলে, ওই যে ডাল যে এমন এমন করে, কি বলে, যে লম্বা যে কাঠির মতো ডাল যে ঘুটায়, ঘুটনি না কি বলে এটাকে, এই ঘুটনি দিয়ে আবার দিছে পিটা। মানে ঝাড়ু তো ভেঙে ফেলছে, শরীরের মধ্যে পুরো দাগ, ঝাড়ুর দাগ। এরপরে তোমাকে ওই যে কি বলে এটাকে, ওই যে ঘুটনি ঘুটনি বা ওই যে ঘুগনি না কি ছিল ওইটা, এটা দিয়ে আর কি আমাকে পিটাইছে পরে। তো পরে ওইটাও ভেঙে ফেলছে, বুঝতে পারছো? এমন পিটান পিটাইছে। কেন 32 হয়েছি, কেন আমি টপ 10-এ ঢুকি নাই, বুঝতে পারছো? কেন টপ 10-এ আমি ঢুকি নাই? তো এই স্মৃতিগুলো, বুঝছো, এটা কেন শেয়ার করলাম, কারণ হচ্ছে মানে আগে মাকে অনেক ভয় পাইতাম, বুঝতে পারছো? আগে মাকে অনেক ভয় পাইতাম। আমার বাবা হচ্ছে আমাদেরকে বকা দিত না, মারতো না, বাট মাকে অনেক ভয় পেতাম, কারণ আম্মু অনেক মারতো, বকা দিত।
বুঝতে পারছো? তো এখন একটু বড় হইলাম যখন, তখন আসলে এখন তো আমি বাবা মা থেকে দূরে। ভাইয়া থাকি হচ্ছে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ি। তো সেই হিসেবে হচ্ছে আমি ঢাকায় থাকি এখন। এখন বাবা মা থাকে হচ্ছে কুমিল্লায়। তো মাঝে মাঝে মা যখন কল দেয় মানে তখন খুব খারাপ লাগে, এবং মা যখন কল দেয় তখন খুবই নরম ভাষায় কথা বলে। মানে আগে যেমন একটা অ্যাগ্রেসিভ ব্যাপার ছিল, হ্যাঁ এই করব ওই করব, এখন আর এটা নাই। এখন কল দিয়ে বলে যে বাবা তুই কেমন আছিস, এভাবে বলে, বুঝছো? তো তখন ভাবলাম যে আসলে মানুষ যত বয়স হয় বাবা মা তত বাচ্চা হইতে থাকে। তোমাদের ক্ষেত্রে ঠিক সেম হবে। তোমাদের বাবা মাও এক সময় গিয়ে, এখন হয়তো অনেকের বাবা মা অনেকে মারতে পারে, অনেককে বা বকতে পারে, বাট একটা সময় গিয়ে তোমার বাবা মা তোমাকে অনেক মানে নরম ভাষায় কথা বলবে, তোমাকে অনেক ভালোবাসা দিবে। এখনো অনেক ভালোবাসে, বাট এখন একটু শাসন করতেছে যাতে তুমি একটু মানুষ হোক। ঠিক আছে? ভাইয়া কি কান্না করছেন? না ভাইয়া খুব হাসি, হি হি, মা মারো, হি হি। আমার খুব হাসি পাচ্ছিল তখন। আচ্ছা, তো সবাই ভাইয়া ভালোবাসা কি পরিবর্তন হয়? দেখো, ভালোবাসাটা কি জানো, মানে বাবা মার ভালোবাসাটা কখনোই পরিবর্তন হয় না। তুমি একদম জন্ম থেকে যেইভাবে আসলে বাবা মার কাছে ছিলা, এখনো তুমি যত বড় হয়ে, তুমি ধরো প্রাইম মিনিস্টার হয়ে গেলা বা তুমি একটা বড় পজিশনে চলে গেলা, তখনও বাবা মা তোমাকে সেম ভাবে ভালোবাসবে। আচ্ছা, মারুফ বলতেছে ভাইয়া আমি আছি আইটিএসসি থেকে, মানে ইবনে তাইমিয়া স্কুল থেকে। হ্যাঁ, মারুফ ছেলেটা হচ্ছে আমার স্কুলের। আমি হচ্ছে মর্নিং শিফটে ছিলাম, মারুফ হচ্ছে তোমার ডে শিফটে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা যে অনেকে হয়তো বা তুমি বাবা মার কাছে অনেক কিছু চাইবা, বাট বাবা মা দেয় না, ইচ্ছে করে দেয় না। তো কখনো ওনাদের সাথে এটা নিয়ে খারাপ বিহেভ করবা না। বুঝতে পারছো? কারণ হচ্ছে তোমাকে যে বাবা মা দিচ্ছে না, সে দেওয়া না দেওয়ার পেছনে একটা কারণ আছে। ধরো তোমার টাকা লাগে হচ্ছে 10 টাকা, বুঝতে পারছো? এখন তোমাকে যদি তোমার বাবা মা প্রতিদিন তোমাকে 200 300 500 টাকা করে দেয়, ওনারা কিন্তু দিতে পারবে, বাট তোমাকে কেন দিচ্ছে না? কারণ হচ্ছে তোমার এটা প্রয়োজন নাই। তোমার এখন প্রয়োজন হচ্ছে পড়ালেখা করা, ঠিক আছে, একটু ফ্যামিলির সাথে সময় কাটানো, এগুলো হচ্ছে তোমার কাজ। তো এখন তোমার মানে যেটা দরকার বাবা মা তোমাকে এভাবেই দিবে, বাট না দিলে খারাপ বিহেভ করবে না, কারণ এটা একটা বদদোয়া, বুঝছো? বাবা মার বদদোয়া খুব বেশি লাগে। বাবা মা তোমাকে হাসি খুশি থাকবে, কিছুই বলবে না, সব ভুলে যাবে, বাট ওই যে একটা একটা ব্যাপার করছো বাবা মার সাথে, ওই জিনিসটা তোমাকে সব সময় পুরে পুরে খাবে। ঠিক আছে? সো বাবা মার সাথে কখনো কখনো একটা উঁচু গলায় কথা বলবা না। যদি রাগ উঠে খিচকে এভাবে দাঁড়ায় থাকবে, ঠিক আছে? কোনো কথা বলা দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, আশরাফুল ইসলাম হচ্ছে আমার আমার স্লোগানটা দিচ্ছে। আচ্ছা, আমার একটা স্লোগান আছে। আমার স্লোগানটা অনেক পরিচিত একটা স্লোগান, অনেককেই অনেক জায়গায় দিছে। সো আজকে আমি এখানে আমার স্লোগানটা প্রচার করতেছি। আহাদ ভাইয়ের দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। আহাদ ভাইয়ের দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা অনেক কথা বলছি, আমরা আরো কথা বলবো, বাট এখন আমরা পড়াশোনায় ঢুকি। ঠিক আছে? এখন আর কথা না, এখন আমরা পড়াশোনায় ঢুকি। এখন আমরা একটা জিনিস পড়বো যে একটি বৈশিষ্ট্য আসলে কিভাবে প্রকাশ পায়। এখন আমরা এটা পড়বো। ঠিক আছে? একটা বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পায়। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো।
একটি বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পায়। ঠিক আছে, এখন আমি আর কারো কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, এখন আমি পড়াবো, পড়ানোর পরে তারপর আমি বলবো কোশ্চেন করো, তখন তোমাদের যা যা কোশ্চেন আছে সবকিছু করবা। ওকে, এখন আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, আগামী 10 মিনিট ভাইয়া শুধু পড়াবো এবং তোমরা চুপ করে শুনে থাকবা। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং, বিশ্বাস করো অনেক ইন্টারেস্টিং, বাট একটু চুপ করে শুনতে হবে। সবাই চুপ করো ভাইয়া, সবাই চুপ, একদম চুপ, চুপ করে এরপর শোনো। সবাই চুপ, একদম কোনো কথা হবে না, ঠিক আছে, একদম চুপ করে তারপর শোনো ব্যাপারটা। একটা বৈশিষ্ট্য আসলে কিভাবে প্রকাশ পায় খেয়াল করো। আমাদের আসলে বৈশিষ্ট্যগুলো কই থাকে? বৈশিষ্ট্যগুলো হচ্ছে ডিএনএ তে থাকে, ঠিক না? একটা বৈশিষ্ট্য কোথায় থাকে? ডিএনএ তে। যেমন ধরো একটু আগে তো আমি বললাম, ধরো যে এইটুকু অংশে একটা বৈশিষ্ট্য থাকবে, এখানে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য থাকবে, এখানে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য থাকবে, এখানে ধরো যে আরেকটা বৈশিষ্ট্য থাকবে, এখানে ধরো যে আরেকটা বৈশিষ্ট্য। তার মানে কি এভাবে খন্ড 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 আকারে আমাদের কাছে বৈশিষ্ট্যগুলা থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যে বৈশিষ্ট্যটা আছে, আমি তোমাকে বললাম হচ্ছে যে এই বৈশিষ্ট্যটা আসলে কিভাবে প্রকাশ পাবে এই জিনিসটা বলবো। হ্যাঁ, দেখো একটা জিনিস মনে রাখবা, ধরো তোমার যে কোনো একটা বৈশিষ্ট্য কোথায় আছে? ডিএনএ তে আছে। এখন এই ডিএনএটা থেকে ওই বৈশিষ্ট্যটা যদি কোনো একটা প্রোটিন তৈরি না হয়, কি বলছি? প্রোটিন। একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য তার প্রোটিন তৈরি হওয়া লাগবে, প্রোটিন তৈরি হওয়া লাগবে। যদি কোনো একটা প্রোটিন তৈরি হয় ওই বৈশিষ্ট্যের, তাহলেই সেই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। যেমন ধরো কালো হওয়ার জন্য একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের নাম হচ্ছে মেলানিন। ঠিক আছে, তোমরা অনেকে এইটার নাম শুনে থাকবা, মেলানিন। ওকে, দেখো কালো হওয়ার জন্য একটা প্রোটিন আছে মেলানিন। ধরো যে ডিএনএ এখানে ধরো যে কালো হওয়ার জন্য একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এইটুকু অংশে। তো এখন এই যে ডিএনএ যে এইটুকু অংশ আছে, এইটুকু অংশ থেকে যতক্ষণ না মেলানিন প্রোটিন তৈরি হবে ততক্ষণ ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। মানে কি মানুষ কালো হবে না যদি মেলানিন প্রোটিনটা না তৈরি হয়। তার মানে কি ডিএনএ এর একটা অংশ থাকবে, সেই অংশের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যের প্রোটিনটা যখন তৈরি হবে ঠিক তখনই তার ভিতরে কি হবে? ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। বুঝতে পারছো? সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে কখন? এই যে অংশ থেকে যখন প্রোটিন তৈরি হবে। কোন প্রোটিন? মেলানিন প্রোটিন। যখন তোমার কালো হওয়ার জন্য, মানে কালো হওয়ার জন্য বৈশিষ্ট্যটা কার ক্ষেত্রে হবে? মেলানিন প্রোটিনের ক্ষেত্রে হবে। আবার ভাইবো না যে ভাই লম্বা হওয়ার জন্য মেলানিন প্রোটিন লাগে, ধলা হওয়ার জন্য মেলানিন প্রোটিন না, কালো হওয়ার জন্য মেলানিন প্রোটিন লাগে শুধুমাত্র। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে কি আমাদের প্রত্যেকটা যে খন্ড আছে, প্রত্যেকটা খন্ড থেকে কি তৈরি হতে হবে? প্রোটিন তৈরি হতে হবে। যখনই প্রোটিনটা তৈরি হবে ঠিক তখনই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে প্রোটিনটা, তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করা। যদি প্রোটিনটা তৈরি করতে পারি তাহলে আমাদের সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে প্রসেসটা কি হয় দেখো, আমাদের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা থেকে সর্বপ্রথম তৈরি হবে হচ্ছে একটা আরএনএ। কি তৈরি হবে? সর্বপ্রথম তৈরি হবে কি? একটা আরএনএ। ডিএনএ কেমন সূত্রক ছিল ভাইয়া? ডিএনএ ছিল হচ্ছে দ্বিসূত্রক। কিন্তু ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি হবে, কিন্তু আরএনএটা কয় সূত্রক? আরএনএটা হচ্ছে এক সূত্রক। ওকে, তাহলে ডিএনএ থেকে কি তৈরি হলো? আরএনএ তৈরি হলো। সেই আরএনএ থেকে তারপর তৈরি হবে হচ্ছে প্রোটিনটা। বুঝতে পারছো? তাহলে কি কি প্রক্রিয়া? ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ থেকে হচ্ছে প্রোটিনটা তৈরি হবে। ওকে, তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা সবাই একটু এই পেজটা খেয়াল করো, যে একটা ডিএনএ কোথায় থাকে দেখো তো ভাইয়া। ধরো যে এই হচ্ছে একটা
কোষ, ঠিক আছে? এই কোষের ভেতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ঠিক না? নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে না? নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমোজোম থাকে, ঠিক না? তাহলে সেই ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমাদের ডিএনএটা থাকে। এখন দেখো আমি করলাম কি, জাস্ট ডিএনএটাকে আঁকলাম, ঠিক আছে? জাস্ট ডিএনএটাকে আঁকলাম, এটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটাকে আঁকলাম, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো দেখো প্রথমে কি হবে, এই যে ডিএনএটা থেকে প্রথমে তৈরি হবে হচ্ছে একটা আরএনএ, ঠিক আছে? এই হচ্ছে ধরো যে একটা আরএনএ, ওকে? ডিএনএটা থেকে প্রথমে কি তৈরি হলো? একটা আরএনএ। যেহেতু ডিএনএটা নিউক্লিয়াস আছে, তার মানে ডিএনএটা যেহেতু নিউক্লিয়াসে আছে, তার মানে হচ্ছে আমাদের যে আরএনএটা, সেই আরএনএ তৈরি হবে কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। বুঝতে পারছো? নিউক্লিয়াসের ভেতরে। এরপর আসো, এখানে যে আরএনএটা তৈরি হইলো, এই যে আরএনএটা তৈরি হইলো, এখন আরএনএ থেকে তৈরি হতে হবে হচ্ছে প্রোটিন। তাহলে ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি করা শেষ। এখন এই আরএনএ থেকে কি তৈরি হতে হবে? এই আরএনএ থেকে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হতে হবে। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে প্রোটিন প্রোটিন তৈরি হয় কোথায়? কে বলতে পারবা প্রোটিন তৈরি হয় কোথায়? কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে প্রোটিনটা তৈরি হয়? সবাই একটু বলো তো কমেন্ট করে, কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে একটা প্রোটিন তৈরি হয়? কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে একটা প্রোটিন তৈরি হয়? প্রোটিন তৈরি করা কার কাজ? সবাই কমেন্ট করে জানাবা যে প্রোটিন তৈরি করা কার কাজ? রাইবোজোম। এই যে একজন বলতেছে, অনেক কয়েকজন বলতেছে রাইবোজোম। ভাইয়া প্রোটিন তৈরি হবে, মনে রাখবেন, প্রোটিন তৈরি করা কার কাজ? রাইবোজোমের কাজ। রাইবোজোম কি করবে? প্রোটিনটা তৈরি করবে, ঠিক আছে? রাইবোজোম হচ্ছে প্রোটিনটা তৈরি করে। এখন দেখো, আচ্ছা আমি এই জিনিসটাকে, কোষটাকে একটু বাড়াই, কোষটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, ধরো যে এই হচ্ছে একটা কোষ। যাই হোক, ধরো যে এখানে একটা রাইবোজোম আছে, ঠিক আছে? এটা ধরো যে একটা রাইবোজোম, ঠিক আছে? দেখো আমাদের এখানে যে আরএনএটা তৈরি হইলো, এটা ছিল ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। এখানে যে আরএনএটা তৈরি হইলো, এবার আরএনএটা থেকে কি তৈরি হতে হবে? প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি হওয়ার জন্য আমাদের কোথায় আসতে হবে? অবশ্যই রাইবোজোমে আসতে হবে। একটা প্রোটিন তৈরি করতে গেলে আরএনএটাকে কোথায় আসতে হবে? রাইবোজোমে, ঠিক আছে? তাহলে দেখো এই আরএনএটা করবে কি জানো? এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলোর নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র না? তোমরা তো পড়ছো যে নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের এবার কাজটা দেখবা। তোমরা তো সবাই মুখস্থ করে আসছো, এখন দেখো কাজটা কি। তাহলে এখন দেখো, এই যে নিউক্লিয়ার রন্ধ্রটার মাধ্যমে এই যে ডিএনএটা যে তৈরি হই, আরএনএটা যে তৈরি হইলো, এই আরএনএটা কি করবে? এই যে ফাঁক দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে এসে সে কোথায় ঢুকবে? সে ঢুকবে হচ্ছে রাইবোজোমে, ঠিক আছে? সে কোথায় ঢুকলো? রাইবোজোমে ঢুকলো। ওকে, সে ঢুকলো হচ্ছে এই যে রাইবোজোমে। এই হচ্ছে রাইবোজোম। ওকে, তাহলে এখন দেখো এই আরএনএটা যখন রাইবোজোমে ঢুকলো, সে রাইবোজোমে ঢুকলে আরএনএটা কি করলো? আরএনএটা হচ্ছে এবার আরএনএটা থেকে হচ্ছে আমাদের রাইবোজোমের মধ্যে প্রোটিনটা তৈরি হবে, ঠিক আছে? কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এটা হচ্ছে ধরো যে আমাদের সেই প্রোটিন, ঠিক আছে? সো এই প্রোটিনটা কোথায় তৈরি হলো? দেখো তো ভাইয়া, রাইবোজোমে না? রাইবোজোমে তৈরি হয়েছে। তাহলে রাইবোজোমে তৈরি হওয়ার জন্য সিগন্যালটা আসছে কোথা থেকে? ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হইলো।
সেই আরএনএটা গেল হচ্ছে রাইবোজোমে, রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়েছে। বুঝতে পারছো? এই যে প্রোটিনটা তৈরি হলো, এবার সেই ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল, এবার হচ্ছে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা ক্লিয়ার? একটা বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পাবে বুঝতে পারছো? ভাই আপনার এফবিআইডি এর নাম কি? আমার এফবিআইডি এর নাম হচ্ছে আহাদ মজুমদার। তোমাদের সমস্যা হলে ভাইয়াকে নক দিবা, ভাইয়া যদি ফ্রি থাকি তোমাদেরকে সমস্যার সমাধান করাই দিব। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম আহাদ মজুমদার। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ভাইয়া, ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয়, এই যে ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। কি নাম? ট্রান্সক্রিপশন। ওকে, তবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। বুঝতে পারছো? আর আরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হয়, সেই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। বুঝতে পারছো? তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখন তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া এটা কি মেসেঞ্জার আরএনএ না? হ্যাঁ ভাই, মেসেঞ্জার আরএনএ। বাট মেসেঞ্জার আরএনএ বললে আবার ছেলে মেয়েরা বলবে যে ভাই মেসেঞ্জার আরএনএ কি, কেমনে কি বুঝান? ঠিক আছে? এই কারণে ভাইয়া ওই কমপ্লেক্সিটিতে যাইতে যাচ্ছি না, ভাইয়া তোমাদেরকে নরমালি বুঝাই দিলাম শর্টকাটের মধ্যে। আচ্ছা ভাই, আপনি কি হিন্দু? না ভাই, আমি মুসলমান। ওকে, আচ্ছা। সো সবাই আশা করি ক্লিয়ার। তাহলে একটা বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পাবে? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি করবে, সেই আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করবে। ঠিক আছে? এই প্রোটিনটা যখনই তৈরি হবে তখনই তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। ঠিক আছে? তো এখন ধরো তোমার চোখের রং কালো, তাহলে এবার এটার জন্য কি হবে? তোমার চোখের রং যে কালো, এই বৈশিষ্ট্যটা কই আছে? ডিএনএ তে আছে। তো প্রথমে ওই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে রাইবোজোমের মধ্যে, তারপর তোমার চোখের রং কালো হবে। এখন ধরো ভাইয়া, আমার আমার চুলগুলো দেখো ভাইয়া, চুলগুলো অনেক স্ট্রেট, ঠিক না? তাহলে আমার চুলগুলো স্ট্রেট হওয়ার জন্য একটা জিন থাকবে ডিএনএ তে, সেই ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি হবে, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এরপর আমার চুলের এই জিনিসটা, মানে এই যে আমার চুলের এরকম শেপটা আসবে। বুঝতে পারছো? আশা করি তোমরা পারবা। সো জিন পড়াইছি কিন্তু, হ্যাঁ জিন পড়াইছি। দেখো ভাইয়া, এখানে বলা আছে দেখো, ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে প্রোটিন তৈরি করে। বুঝতে পারছো? তারপর সেই প্রোটিনটা জমা হবে কোথায়? প্রথমে জমা হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে প্রোটিনটা জমা হবে কোথায়? প্রোটিনটা জমা হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আচ্ছা। তাহলে এগুলাই মোটামুটি আমাদের পড়াশোনা। আচ্ছা, এখন আসো যে আমরা একটু দেখব মেন্ডেল। ঠিক আছে? মেন্ডেল আসলে আমাদের কি করছে? তাহলে মেন্ডেলের গল্পটা বলি। ওকে, মেন্ডেলের গল্পটা বলি। সবাই কি মেন্ডেলের গল্প শুনবো এখন? আচ্ছা, আগের স্লাইড কোনটা? এই যে এটা সম্ভবত চাইছো তোমরা, না? এই যে এটা সম্ভবত চাইছো। সো তোমরা